প্রশ্ন হবে আমার, কিন্তু উত্তর হবে আপনাদের। ভারতের সবচাইতে বড় তারকা কে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি খেয়াল করে দেখেন, ভারতে এত এত বড় মানের ব্যাটসম্যান তৈরি হয়েছে, ওই তুলনায় কিন্তু বলারের সংখ্যাটা খুবই কম। হ্যাঁ, আমাদের তালিকায় এক দুজন বলারও থাকবে, কিন্তু ব্যাটসম্যানের আধিক্য কিন্তু সবচেয়ে বেশি থাকবে। কারণ কি, ভারত এমন কিছু ব্যাটসম্যান এই পর্যন্ত প্রডিউস করে ফেলছে যেগুলা আকাশ সমান। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি তাদেরকে বাদ দিয়ে কোনো সময় একটা প্লেইং ইলেভেন তৈরি করতে পারেন না যখন আপনি বিশ্বসেরা একাদশ তৈরি করতে চান। এখন যদি ওই হিসাবটা বাদ দিই, ভারতের সর্বকালের সেরা তারকাকে আমি অনেকগুলো প্লেয়ারের নাম বলবো, আপনারা জাস্ট এখান থেকে এক থেকে দুজন আপনারা কমেন্টস করে জানাবেন। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনারা কাদেরকে বেশি পছন্দ করতেছেন। এখানে পছন্দ অপছন্দের বিষয়টা না, ব্যক্তিগত একজন পছন্দ থাকে। কারোর পছন্দ রিকি পন্টিং, কারোর পছন্দ সচিন। সুতরাং বুঝতেই পারতেছেন যে এক একজনের এক একজনকে পছন্দ। কারোর পছন্দ শাহিদ আফ্রিদি, কারোর পছন্দ অ্যান্ড্রু রাসেল। তো এখানে ডিবেটের এত কিছু নাই। শুরুতেই যদি আমরা ইন্ডিয়ার প্রথম যে সুপারস্টার আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, সুনীল গাভাস্কার। কি বলেন আপনারা? এখন যিনি, যে ব্যক্তি টিভির পর্দায় আপনারা তাকে কমেন্ট্রি করতে শোনেন স্টুপিড 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 ঋষভ পান্ত, যিনি তাকে বলতে পারেন, কারণটা কি, তিনি হচ্ছেন ভারতীয় একমাত্র ব্যাটসম্যান ছিলেন সর্বপ্রথম এক সময়ে যে কিনা 10,000 ক্লাবের মাইলফলক ছুঁতে পেরেছিলেন। সম্ভবত তিনি বিশ্বের 1 নম্বর প্লেয়ার ছিলেন যে কিনা টেস্টে 10,000 ক্লাবের মাইলফলকে তিনি যাইতে পারছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন, এই প্লেয়ারটিকে যদি আপনি 1 নম্বর সিরিয়ালে না রাখেন তাহলে কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এখন তার কিন্তু আবার কিছু এমন কিছু ইনিংস রয়েছে যার কারণে কিন্তু ইন্ডিয়া হারতেও বাধ্য হয়েছে। কারণ কি, তিনি ওডিআইতে এতটাই স্লো খেলতেন, তিনি কিন্তু খেলার মানটাকে ওডিআইতে ওইভাবে মেনটেন করতে পারেন না যেভাবে তিনি টেস্টে করতে পেরেছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন, একজন ডানে ভালো, একজন বামে ভালো। এখন যদি আপনি ক্রিকেটিং গড সচিন নিয়ে একটু কথা বলেন, এই প্লেয়ারটিকে নিয়ে আসলে কথা বলার কিছুই নেই। সচিন এমন একজন প্লেয়ার যার কোনো হেটার্স নাই। তিনি সারা জীবনে এত কিছু অর্জন করছেন, আর তিনি ক্রিকেটটাকে এমনভাবে পূজা করে গেছেন, অমায়িকভাবে অমায়িক। আপনি খেয়াল করে দেখেন, যে ছেলে 16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ডেবু করতে পারছেন, এমনকি তাদের বিরুদ্ধে যে বোলিং করছে, মানে তার বিরুদ্ধে যে বোলিং করছে, ওয়াসিম আকরাম বলেন, ওই সময় ইমরান খান ছিল, ওয়াকার ইউনুস ছিল, তাদের বল যখন তিনি ফেস করছেন, এমনকি প্রথম ম্যাচে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, তারপরেও কিন্তু তিনি গ্রাউন্ড ছাড়েন নাই। তখন কিন্তু তারা বুঝে গেছে যে নতুন যুদ্ধ কিন্তু ক্রিকেটের ময়দানে আবির্ভাব হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন, এই প্লেয়ারটা তার কেরিয়ার শেষ করতে করতে 100টা সেঞ্চুরি করতে পারছেন, টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী, এমনকি ওডিআইতে সর্বোচ্চ রান সংগ্রহকারী। এরপরে এরকম অনেক ম্যাচ তিনি জিতাইছেন। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতে তাকে কোন ধরনের মূল্যায়ন করা হয়। শুধুমাত্র ভারত বললে ভুল হবে, সারা বিশ্বের মানুষ সচিনকে ভালোবাসে। কারণ কি, তার টেকনিক ভালো, তিনি অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারতেন। এমনকি বিশ্বের নামি দামি যত বলার রয়েছে, আপনি গ্র্যান্ড ব্যাকরা বলেন, ওয়াসিম আকরাম বলেন, শানওয়ান বলেন, মোরাল বলেন, সবাই কিন্তু তাকে ভয় পাইতো। এমনকি তার সময় যারা ক্রিকেটের ব্যাটসম্যানে অন্যতম সারা শিখর ছিল, আপনি যদি খেয়াল করে থাকেন, রিকি পন্টিং বলেন, ব্রায়ান লারা বলেন, সায়েদ আনোয়ার বলেন, সবাই কিন্তু তার সাথে টক্কর করতো। কারণটা কি, তাকে কি টপকানো যায় কিনা, কিন্তু কেউ কিন্তু তাকে শেষ পর্যন্ত টক্কর দিতে পারে নাই। লাস্টের দিকে, একদম লাস্টের দিকে জ্যাক ক্যালিস একটু দৌড় দিতে পারছিলেন, কিন্তু সেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এখন দেখা যাক কলি কি এবং জরুর কি তার রেকর্ড কি ভাঙতে পারে কিনা। একজন হয়তো বা ওয়ানডে রেকর্ড ভাঙতে চাইবে, আরেকজন হয়তো বা টেস্টের রেকর্ড ভাঙতে চাইতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন সচিনের অবস্থানটা কোন পর্যায়ে বিলংস করতেছে। এরপরে যদি আপনি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কথা বলেন, ভাই খেয়াল করে দেখেন, মহেন্দ্র সিং ধোনি, আগে ধোনিকে নিয়ে কথা বলবেন নাকি কপিল দেবকে নিয়ে কথা বলবেন? যেই কপিল দেব 1983 সালে একটা আন্ডারডগ ইন্ডিয়ান টিমকে নিয়ে শিরোপা জিতে নিয়ে আসছে ইংল্যান্ডের মাটিতে। সুতরাং বুঝতেই পারতেছেন, যেখানে 75-এ ওয়েস্ট ইন্ডিজ, 79-তে ওয়েস্ট ইন্ডিজ, এরপরে 83-তে একটা আন্ডারডগ টিম, যেখানে প্রথমে তারা চিন্তা করেছিল আমরা এমনিতেই যাব, শুধুমাত্র এখানে টোর হিসেবে যাব, পারলে 1-2টা ম্যাচ জয়লাভ করবো, আর না পারলে ঘোরাঘুরি করে আমরা চলে আসবো। কিন্তু একটা স্পার্কিং ইনিংস, 175 রানে একটা বিধ্বংসী ইনিংস যখন কপিল দেব খেললেন, এরপরে টিমের মাঝখানে যে একটা ইন্সপিরেশন তৈরি হলো যে উই ক্যান ডু দ্যাট, এরপরেই কিন্তু এই দলটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই দলের মোমেন্টাম তখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। এমনকি ওই বছর তারা কিন্তু সর্বপ্রথম ভারত কিন্তু একটা কাপ জিতে নিয়ে আসলো, কেউ কিন্তু কল্পনাই করে না। এরপরে থেকে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু আস্তে আস্তে রাইজিং করতেছে। এরপরে কিন্তু সচিন আসলো, মান্দ্রাগারে আসলো, সঞ্জয় মান্দ্রাগারের কথা বলতেছে, রবি শাস্ত্রী। এরপরে যখন তারা দলের সাথে যুক্ত হয়ে গেল, দলটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হলো। আজহারউদ্দিন আসলো। এরপরে আর্লি 2000-এর দিকে তো যখন গাঙ্গুলি ক্যাপ্টেন্সি পেল, দলটা কিন্তু রাইজিং গেল। আজকে দেখেন ইন্ডিয়ান ক্রিকেট কোন পর্যায়ে দাঁড়ায় আছে। এক অভিষেক শর্মার ঝামেলা আমরা ভাঙতে পারতেছি না, প্রথম বলে তিনি 4 ছক্কা মারতে পারতেছেন। হয়তো বা কয়েক বছর পরে অভিষেক শর্মাকে নিয়ে আমরা কথা বলবো। এখন যদি ধোনিকে নিয়ে কথা বলেন, ধোনি এমন একজন নাম, কুল কাম। সুতরাং বুঝতেই পারতেছেন মাঠে তিনি কিভাবে এত কুল কাম থাকতে পারতেন। এমনকি 7 নম্বর পজিশনে ব্যাটিং করে তিনি যে কিভাবে 10,000 ক্লাবে পৌঁছে গেলেন, সেটা কিন্তু আমার বোধগম্য না। দেখেন ভাই, 2004 সালে বা 3 সালের দিকে যখন তার ডেবু ম্যাচ হয়, তিনি কিন্তু ব্যাক টু ব্যাক তার 3টা ম্যাচ বড় বড় চুল ফ্লপ হয়ে গেছিলেন।
আমি তো মনে করেছিলাম এক পর্যায়ে তাকে ড্রপ করে দেওয়া হবে, কিন্তু হঠাৎ করে কি কারণে যে তাকে একদিন 3 নম্বর পজিশনে পাঠানো হলো পাকিস্তানের বিরুদ্ধে, এমনকি 180+ যে একটা ঝড়ো ইনিংস খেললেন, অমায়িক মানে অমায়িক। এই একটা ইনিংসের কারণে কিন্তু তার কেরিয়ার পুরোটা চেঞ্জ হয়ে গেল। এমনকি তিনি এমনভাবে জায়গা করে নিলেন 2007 বিশ্বকাপের মানে ভরাডুবির পরে। আপনারা তো সবাই জানেন যে আমাদের বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়া 2007 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে নিল ম্যাচ হারার কারণে, এরপরে কিন্তু ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন দেওয়া হয়, টি-20 ক্যাপ্টেন, অন্তত টি-20 ক্যাপ্টেন তাকে দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু তিনি যখন 2007 বিশ্বকাপে জোহান্সবার্গে সাউথ আফ্রিকাতে যখন তিনি ইন্ডিয়ার হয়ে সর্বপ্রথম বিশ্বকাপটা তিনি নিয়ে আসলেন, এরপর থেকে কিন্তু তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। সুতরাং বুঝতেই পারতেছেন, 7-এর পরে 2011 বিশ্বকাপ, 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে তার ঝুলিতে এমন কোনো বড় কোনো ট্রফি নাই যে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি এমন কিছু ম্যাচ জয়লাভ করাইছেন যেখানে মনে করেন যে লাস্ট পর্যন্ত তিনি একা ড্র্যাগ করে নিয়ে গেছেন। তো ইন্ডিয়াতে এরকম বড় মানের প্লেয়ার যে কিনা একা হাতে ম্যাচ জয়লাভ করাতে পারছেন, এমনকি এরকম শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কেউ কি চিন্তা করতে পারছে 2007 বিশ্বকাপের ফাইনালে লাস্ট ম্যাচে যখন মিসবাহ ব্যাটিং করতেছে, এত দুর্দান্ত ব্যাটিং করতেছে, 4 ছক্কার বন্যা বসাইতেছে, লাস্টের দিকে যোগেন্দ্র শর্মা বোলিং করবে, তিনি এখন পুলিশে আছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি ক্রিকেট ছেড়ে চলে গেছেন কবে পুলিশে, ধোনি এখনো খেলতেই আছে। তবে এটা না, তো মানে তার ক্রিকেটিং সেন্সটা আপনি খেয়াল করে দেখেন বা তার লাকটা আপনি খেয়াল করে দেখেন। এখন যদি আপনি যুবরাজ সিংকে নিয়ে কথা বলেন, যখন ধোনিকে নিয়ে কথা বলতে হয় এরপরে কিন্তু যুবরাজ সিংকে নিয়ে কথা বলতে হয়। কারণ কি, যখন যুবরাজ সিং দলে ঢুকেছিলেন এর কারণে কিন্তু ধোনিকে 2টা বছর ওয়েট করতে হয়েছিল। কারণ কি, যুবরাজ সিং তৎকালীন সময় এতটাই হাইপের প্লেয়ার ছিলেন, এটা বুঝতে পারতেছেন। ধোনির থেকেও সারা ইন্ডিয়াতে তার হাইপটা সবচেয়ে বেশি ছিল। কারণ কি, এই প্লেয়ার এতটাই ক্লিন শট খেলতে পারতেন। আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়ার মাঝখানে কেন সারা বিশ্বের মাঝখানে তার মতো ক্লিন স্ট্রাইকার আপনি হাতে কোণে 3-4 জন খুঁজে পাবেন। তার ব্যাটে বল লাগছে মানে একদম গ্যালারিতে। আপনি মনে পড়ে কি স্টট ব্রডকে যে তিনি 6 বলে 6টা ছক্কা মারছিলেন, মানে আপনি খেয়াল করে দেখেন পাওয়ার শট 1-2টা আছে, বাকি 3-4টা শটই ফ্লিক করে গেছেন, অফসাইডে পাঞ্চ করে গেছেন, ছক্কা ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন শুধুমাত্র এই ছক্কা মারার কারণে কি তিনি লিজেন্ড হয়ে যাবেন? অসম্ভব। আপনি খেয়াল করে দেখেন 2007 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে দুর্দান্ত 70 রানে একটা ইনিংস থাকতে পারে, এমনকি ইংল্যান্ডের সাথে তো 6 ছক্কা মারার পরে একটা বিধ্বংসী ইনিংস ছিল, আরো টুকটাক ইনিংস ছিল। এই সকল ইনিংসের কারণে কিন্তু 2011 বিশ্বকাপে, 2007 বিশ্বকাপ তারা জয়লাভ করলো, এমনকি 2011 বিশ্বকাপে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ। সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল কারণে কিন্তু এই প্লেয়ারটাকে অনেক বেশি রেটেড দেওয়া হয়। সর্বকালের সেরা ফিনিশার হিসেবে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু তাকেই গণ্য করা হয়। কারণ কি, তিনি যদি লাস্টের দিকে 50 ওভারের ক্রিকেটে তো তখন মুখ্য ছিল, 50 ওভারের ক্রিকেটে যদি তিনি লাস্টের দিকে 10 ওভার খেলতে পারতেন তখন কিন্তু রান কিন্তু 30 থেকে 40 রান এক্সট্রা হয়ে যেতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন ভালোরা কোন ধরনের ভয় পেত তাকে। এখন যদি আপনি ফেরত চলে আসেন বর্তমান যুগের সবচেয়ে বড় তারকা কিং কোহলির দিকে, এখন এই প্লেয়ারটাকে আপনি কি বলবেন? চেস মাস্টার কিং কোহলি, আপনি তাকে দল থেকে বের করে দিতে যাচ্ছেন, তিনি আবার দলে ঢুকতেছেন। গতকালও তিনি রঞ্জি ট্রফিতে বা ইন্ডিয়ান ডোমেস্টিক ট্রফিতে তিনি সেঞ্চুরি করে বসে আছেন, এমনকি রোহিত শর্মা করে ফেলছেন। এখন এই প্লেয়ারটা যে কিনা সচিনের 100 সেঞ্চুরি ভাঙার জন্য দৌড়ে আছেন, 2027 বিশ্বকাপ পর্যন্ত তিনি যদি টানা খেলতে পারতেন এবং যদি ম্যাচের সংখ্যা একটু বেশি থাকতো, তিনি নিঃসন্দেহে হয়তো বা সচিনের রেকর্ডটা তিনি ভেঙে দিতে পারতেন। তিনি বর্তমানে যে ধরনের ফর্মে আছেন তার ফর্ম নিয়ে কি বলবেন? তিনি এতগুলো সেঞ্চুরি করছেন, সম্ভবত 83 বা 84টা সেঞ্চুরি করতে পারছেন 2 ফর্মেট মিলিয়ে। এটার থেকে বড় কথা হচ্ছে কি, তিনি যখন টেস্ট ক্রিকেটটা খেলতেন তার এগ্রেসিভনেসটা দেখেন, তিনি ইন্ডিয়ান ক্রিকেটটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন। তার সাথে অবশ্যই রবি শাস্ত্রীকে একটু জুড়ে দিতে হয়। কারণটা কি, তাদের দুজনের যে একটা কম্বিনেশন ছিল, তারা যেভাবে পেস বোলিং ইউনিটটাকে উপর পর্যায়ে নিয়ে গেছিল, মনে পড়ে কি আপনাদের? ইশান্ত শর্মা, দেখেন ইশান্ত শর্মা, তার সাথে ইয়াদব ছিলেন, তার সাথে আরো 2 জন পেস বোলার ছিলেন, সেই সাথে জাসপ্রীত বুমরাহ নতুন যুগ দিচ্ছেন, ভুবনেশ্বর কুমার ছিলেন। তারা যখনই ওভারসিজে যে পর্যন্ত তারা টেস্ট ম্যাচ জ্বালা পড়তো, কারণ কি কিং কোহলি এমনভাবে এগ্রেসিভ তৈরি করেছিলেন, এমনকি সবার মাঝখানে এমন ধরনের ফিটনেস তিনি নিয়ে আসছিলেন যে দলে কোনো মানে ক্লান্ত প্লেয়ার থাকতে যাবে না, সবাই ফিট প্লেয়ার হতে হবে। এই কারণে কিন্তু দলটাকে তিনি অন্য মাত্রা নিয়ে গেছিলেন। তার ব্যাটিং নিয়ে তো কোনো প্রসঙ্গই নেই, তিনি আগে ব্যাটিং করুক পরে ব্যাটিং করুক, তার যে কাভার ড্রাইভ বলেন, তিনি কুল কাম অবস্থায় যেভাবে ইনিংস বিল্ড আপ করতে পারেন, বিশেষ করে চেস করার সময় দুর্দান্ত মানে দুর্দান্ত। তার যদি স্পেশাল ইনিংসের কথা বলেন, এগুলো গুণে শেষ করা যাবে না ভাই। জাস্ট খালি নামগুলো বললাম, এখান থেকে আপনারা জাস্ট পিক এন্ড চুজ করবেন। এখন কিং কোহলি যে কিনা সচিনের রেকর্ড ভাঙার জন্য মরিয়া হয়ে আছেন, তিনি কি পারবেন কিনা সেটা একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। কোহলির কথা বলছেন, রোহিতের কথা বলবেন না, সেটা কিন্তু হইতে পারে না। খেয়াল করে দেখেন, যেই ছেলেটা সম্ভবত 2006-7 সালের দিকেই 7 বিশ্বকাপ তো তিনি খেলছে, 2006 এর দিকে সম্ভবত ডেবিউ করতে পারছেন, কিন্তু এরপরে দলের মাঝখানে একটু আপস অ্যান্ড ডাউনের মাঝখানে ছিলেন। কারণ কি, তখনও তো ভাই ইন্ডিয়ান দলটা প্যাক্ট কেন? সচিন ছিল, গাঙ্গুলি ছিলেন, হয়তো গাঙ্গুলি ড্রপ আউট হয়ে গেছে, দ্রাবিড় ছিল, বীরেন্দ্র সেহবাগ ছিলেন, গম্ভীর ছিলেন, যুবরাজ সিং ছিলেন। এই ছেলেটা ওই পর্যায়ে কিন্তু দলে ঢুকতে পারতেছে না, এমনকি দলে ঢুকলেও কিন্তু প্রপার পজিশনে ব্যাটিং করতে পারতেছে না। যখন সচিন নিজেকে রিটায়ারমেন্টে নিয়ে গেলেন, এমনকি বীরেন্দ্র সেহবাগ নিজেকে রিটায়ারমেন্টে নিয়ে গেলেন বা তাকে ড্রপ করা হয়ে গেল,
তখন কিন্তু এই ছেলেটা যখন ওপেনিংয়ে যেতে পারলেন, 4 নাম্বার 5 নাম্বার পজিশন থেকে যখন ওপেনিংয়ে যেতে পারলেন, তিনি যে 3টা ডাবল সেঞ্চুরি করতে পারছেন ভাই, অমায়িক মানে অমায়িক। তিনি এখনো যে পরিমাণ 4 ছক্কা মারতে পারেন, এখন তিনি কিন্তু সর্বকালের সেরা ছক্কা মারার রেকর্ড তার পকেটে, এমনকি 10,000 ক্লাবের সদস্য তিনি। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ব্যাটিং তিনি করছেন ওডিআই ফরম্যাটে। পরে আইসা মানে হচ্ছে একটা ধরেন অভিষেক শর্মা তার ক্যারিয়ারের শুরু থেকে ওপেনিং করতে পারেন। তো এইটা একটা ফ্লেক্সিবিলিটি যে আপনি শুরু থেকে ক্যাচ আপ করে গেছেন, প্রত্যেকটা ওভার আপনি কাউন্ট করতে পারছেন। কিন্তু রোহিত শর্মার বেলায় কিন্তু এই জিনিসটা কিন্তু প্রয়োজন না। তিনি কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে দিলশানের মতো, দিলশানের উদাহরণটা দেখেন, দিলশান কিন্তু একটা মেজর একটা পার্ট নিচের দিকে খেলছেন, 6 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার এরকম একটা পজিশনে খেলতেন। কিন্তু হঠাৎ করে যখন সানাত জয়সওয়াল যখন ড্রপ আউট হয়ে গেলেন বা তাকে যখন রিটায়ারমেন্টের সময় হলো, তিনি কিন্তু ওপেনিংয়ে চলে আসেন। ওপেনিংয়ে যাওয়ার পর তিনি যে ধরনের বিধ্বংসী ব্যাটসম্যানের পরিচয় দিচ্ছেন দিলশান শ্রীলঙ্কার হয়ে, সুতরাং বুঝতেই পারতেছেন দিলশানের সাথে কিন্তু রোহিত শর্মার একটু কাইন্ড অফ মিলে। এখন এই প্লেয়ারটি কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না, কারণটা কি, তিনি কিন্তু 2023 সালে অলমোস্ট কিন্তু কাপটা জিতে ফেলেছিলেন। যদি ট্রাভাসের বিশ্বকাপের ফাইনালে যদি ওই ধরনের একটা ইনিংস খেলতে না পারতেন, হয়তো বা রোহিত শর্মার পকেটে অলরেডি ওই কাপটা কিন্তু অ্যাজ ক্যাপ্টেন থাকতো, মানে 50 ওভারের কাপটা থাকতো। কিন্তু তিনি কিন্তু চুপ করে বসে থাকেন। 2024 সালে ইউএসএতে এমনকি ওয়েস্ট ইন্ডিজে যেটা টি-20 বিশ্বকাপ হয়েছিল, তিনি কিন্তু ওই টি-20 বিশ্বকাপটা কিন্তু ঘরে নিয়ে আসতে পারছেন। দীর্ঘ প্রায় কত বছর পরে, 2007-এর পরে 2023-24 প্রায় 16-17 বছর পরে কিন্তু ইন্ডিয়া কিন্তু আবার একটা টি-20 কাপ নিতে পারছে। কার কল্যাণে? হ্যাঁ, একজনের কন্ট্রিবিউশন তো অবশ্যই না, কিন্তু অবশ্যই রোহিত শর্মার ভালো ক্যাপ্টেন্সি ছিল, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। এমনকি 8 মাসের ব্যবধানে আবার একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে যদি ক্যাপ্টেন্সি থেকে না সরানো হতো, হয়তো বা 2027 বিশ্বকাপটাও ভারত কিন্তু নেওয়ার একটা যোগ্য দাবিদার হইতে পারতো বলে মনে হচ্ছে। সুতরাং বুঝতে পারতেছেন এই লিস্ট থেকে কিন্তু আপনি কিন্তু বিরাট কোহলির সাথে সাথে কিন্তু আপনি রোহিত শর্মাকে কিন্তু বাদ দিতে পারতেছেন না। এখন যদি আপনি রাহুল দ্রাবিড়ের কথায় আসেন, এই প্লেয়ারটিকে নিয়ে কি বলবেন? দ্য গ্রেট ম্যান, দ্য গ্রেট ওয়াল, যার দেয়াল ভেঙাই যাচ্ছে না, কোনো বলারই যেন তার ব্যাট ডিফেন্স ব্রেকআউট করতে পারতেছে না। কারণটা কি, তিনি তার টেকনিক এতটাই সলিড, তিনি এতটাই কুল কাম অবস্থায় খেলতে পারেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। আপনি টেস্টে বলবেন, ওয়ানডেতে বলবেন, হ্যাঁ তিনি হয়তোবা ছক্কা একটু কম মারতে পারতেন, কিন্তু তার ক্লাস নিয়ে কেউ প্রশ্ন করবে এরকম ব্যক্তি হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। এতটাই সলিড একজন ব্যাটসম্যান ছিলেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। তার খেলা দেখার জন্য মানুষ বসে থাকতো, আমরা বসে থাকতাম টিভিতে। কারণ কি, হ্যাঁ তিনি ছক্কা মারতে পারতেন না, এটা কোনো বিষয় না, কিন্তু তার যে টেকনিক ছিল, যেভাবে তিনি কাভার ড্রাইভ করতে পারতেন, যেভাবে তিনি স্ট্রেট ড্রাইভ করতে পারতেন, স্ট্রেট ড্রাইভের কথা আসলে সচ্ছেন সবার আগে সেটা মারতে হবে। কিন্তু আপনি যে দ্রাবিড়কে ফেলে দিবেন সেটাও কিন্তু কোনোভাবে করতে পারতেছে না। 3 নম্বর পজিশনে যেভাবে তিনি আগলে ধরে রাখছেন ইন্ডিয়ান ক্রিকেটটাকে, অমায়িক মানে অমায়িক। তারপরে কিন্তু এত ধরনের ভালো কিন্তু ক্রিকেটটা কিন্তু 3 নম্বর পজিশনে কিন্তু ইন্ডিয়া প্রডিউসই করতে পারে না। হয়তো বা পূজারা আসছে, কিন্তু ইন অ্যান্ড আউট যে একটা সমস্যা ছিল। কিন্তু কারণ কি, দ্রাবিড় কিন্তু টেস্টও 3 নম্বর পজিশনে ব্যাটিং করতেন, ওডিআইতেও 3 নম্বর পজিশনে ব্যাটিং করতেন, কিন্তু এরপরে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু ওই রকম কিন্তু 3 নম্বর পজিশনে ব্যাটসম্যান কিন্তু পায় নাই। হয়তোবা আপনি বলতে পারেন যে কোহলি 3 নম্বর পজিশনে ওডিআইতে ব্যাটিং করে, কিন্তু তিনি আবার 4 নম্বর ব্যাটিং করেন টেস্টে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু কম্পারিজনটা হয় না। এখন যদি আপনি আবার রিকি পন্টিংকে দেখেন, রিকি পন্টিং কিন্তু 2 জায়গায় মূলত 3 নম্বর পজিশনে ব্যাটিং করতেন, টেস্টও করতেন, ওডিআইতেও করতেন। এই একটা জায়গায় কিন্তু মনে করেন 3 নম্বর পজিশনের ব্যাটসম্যানের একটা বিশেষ প্রাধান্য হয়ে থাকে। এখন যদি আপনারা আরো অন্যান্য ব্যাটসম্যানের সাথে তুলনা করতে চান, তখন কিন্তু অনেক ব্যাটসম্যান আপনি খুঁজে পাবেন, কিন্তু ব্যাটসম্যানের সংখ্যা তো আসলে ইন্ডিয়াতে গুণে শেষ করা যাবে না। যেমন বীরেন্দ্র সেহবাগ রয়েছেন, গাম্ভীর রয়েছেন, অনেক রয়েছেন ভাই, অনেক, এগুলো আর আমরা বাড়ালাম না। কিন্তু যদি দুজন বলারকে নিয়ে একটু কথা বলতে চাই, বর্তমান যুগের জাসপ্রীত বুমরাহ, কি বলবেন এই বলারটাকে নিয়ে, যাকে অনেক পেস বলাররা, সাবেক পেস বলাররা বলতেছেন যে মালকম মার্শালের পরে তিনি সর্বোত্তম ভালো বলার। এটা কিন্তু আমাদের কথা না, ওয়াসিম আকরাম বলতেছেন কিংবা অন্যান্য বলাররা বলতেছেন যে তার থেকে বড় বলার কিন্তু বর্তমান যুগে কেউ নাই। আপনি মিচেল স্টার্ক বলেন, বর্তমানে শাহিন শাহ আফ্রিদি বলেন, কিংবা আপনি অন্য যে কোনো বলার বলেন, জাফর আখতার বলেন, কারোর সাথে কিন্তু তার কোনো তুলনা হয় না। কারণ কি, তার জন্য কোনো পিচ ম্যাটার করে না। ওয়াসিম আকরামের পরে আমার দেখা, ওয়াসিম আকরাম আর গ্যাল ম্যাকগ্রা, দুজনকে আমার একত্রিত করতে হবে। ওয়াসিম আকরাম আর গ্যাল ম্যাকগ্রার পরে আমার কাছে মানে দেখা সবচেয়ে ভালো বলার হচ্ছেন তিনি। হয়তোবা এর মাঝখানে ডেল স্টেন আসছে, কিন্তু ডেল স্টেনের একটা ফেস কি জানেন, তিনি টেস্টে অমায়িক বোলিং করতে পারতেন। কিন্তু 3 ফরম্যাটের হিসাব যদি করেন, টেস্ট, ওডিআই, টি-20, তাইলে কিন্তু অবশ্যই কিন্তু জাসপ্রীত বুমরাহ তার থেকেও এগিয়ে। আবার যদি আপনি বলেন মালিঙ্গা কিন্তু টি-20তে বিস্ট ছিলেন, কারণ তার ইয়র্কার ফেস করা কিন্তু খুবই ডেডলি ব্যাপার ছিল, কিন্তু তিনি কিন্তু আবার 3 ফরম্যাট খেলতে পারতেন না। যখন এই হিসেব করবেন, এই হিসেব করলে কিন্তু অবশ্যই কিন্তু বর্তমান যুগের অন্যতম সেরা ক্রিকেটার কিন্তু, এমনকি ভারতের অন্যতম বড় তারকা কিন্তু জাসপ্রীত বুমরাহ। আপনার পছন্দের কি খেলোয়াড় বাদ পড়ে গেল কিনা, কিংবা কাকে আপনি রেটিং দিতে চান, 10-এর মাঝখানে 9, কিংবা 10-এর মাঝখানে 10, কিংবা 10-এর মাঝখানে 8, সেগুলো কিন্তু অবশ্যই আপনার কমেন্টস করে জানতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আজকে বিদায় নিলাম।